বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসি বিপ্লব হয়েছিল ১৭৮৯ সালের ১৪ জুলাই। ঠিক ১৬৯ বছর পরে একই দিনে ইরাকে ঘটে যায় আরেকটি বিপ্লব। সেই বিপ্লবে অবসান ঘটে ৩৯ বছরের রাজতন্ত্রের। ভাগ্য বিপর্যয়ের অনন্য উদাহরণ হিসেবে ইতিহাসে নাম লেখান বালক রাজা খ্যাত দ্বিতীয় ফয়সাল। বহুধা বিভক্ত ইরাকে হাশেমি রাজতন্ত্রের নিয়ন্ত্রণ খুব একটা ছিল না। ব্রিটিশ সমর্থিত এই রাজপরিবারের প্রতি জনগণের আস্থাও তখন তলানিতে। রাজা ও তার প্রধানমন্ত্রীর নেয়া জনবিরোধী কিছু নীতি এই বিপ্লবের প্রেক্ষাপট নির্ধারণ করে দেয়। ১৯৫৬ সালে রাজা দ্বিতীয় ফয়সাল সুয়েজ সংকটের সময় মিশরে ব্রিটিশ আক্রমণকে সমর্থন করলে তা জনরোষ তৈরি করে। ইরাকে তখনও কিছু ইহুদি থাকত, আশেরীয় খ্রিস্টানরাও বাস করছে। তাছাড়া ইরাকে শিয়ারা সংখ্যাগুরু, অন্যদিকে হাশেমিরা সুন্নি, যে কারণে শাসক শ্রেণীর সাথে সাধারণ ইরাকিদের বেশ দূরত্ব তৈরি হয়ে যায়। ৫০-এর দশকে ইরাক তেল রফতানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল, যার বেশিরভাগই ছিল ব্রিটেনের বিভিন্ন সংস্থার নিয়ন্ত্রণে, যা দেশটিকে বৈশ্বিক তেল বাজারে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলে দেয় এবং অর্থনীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তার উপর দারিদ্র্য, উচ্চ বেকারত্বের হার এবং মুদ্রাস্ফীতি ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। প্রতিবেশী তেল উৎপাদনকারী দেশগুলির তুলনায় ইরাকের মাথাপিছু আয় ছিল খুবই কম। ১৯৫৬ সালে যেখানে কুয়েতের মাথাপিছু আয় ছিল $৫,৫০০, সৌদি আরবের $১২০০, সেখানে ইরাকের মাথাপিছু আয় ছিল মাত্র $৪০০। ক্ষমতাসীন অভিজাতদের ক্ষমতা এবং সম্পদের ওপর একচটিয়া আধিপত্য ছিল, যা মূলত জনগণের মধ্যে অসন্তোষ বাড়িয়ে তোলে। দ্বিতীয় ফয়সালের সিংহাসন আরোহণ ছিল বেশ অদ্ভুত। ১৯৩৯ সালে বয়স যখন ৩ বছর, রহস্যময় গাড়ি দুর্ঘটনায় বাবার মৃত্যু হলে বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা হিসেবে মসনদে বসেন তিনি। রাজা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত হন চাচা প্রিন্স আবদ আল ইলাহ। পরের ২০ বছর ফয়সাল নামে রাজা থাকলেও সব দায়িত্ব ছিল তার চাচার উপরেই। বিশ্বযুদ্ধের সময় শিশু ফয়সালকে মায়ের সাথে যুক্তরাজ্যে পাঠিয়ে দেয়া হয়। সেখানে তিনি চাচাতো ভাই ও জর্ডানের ভবিষ্যৎ রাজা হুসেনের সাথে হ্যারো স্কুলে পড়াশোনা করেন। ১৯৫৩ সালের মে মাসে প্রাপ্তবয়স্ক হলে ফয়সাল শাসনভার গ্রহণ করেন। ১৪ জুলাইয়ের বিপ্লব ছিল সুসংগঠিত ও সুপরিকল্পিত। জনসমর্থন হারানোর পরও রাজা ফয়সাল কিছুদিন ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু মধ্যপ্রাচ্যে ক্ষমতার প্রতিযোগিতায় নেমে তার প্রধানমন্ত্রী নুরি আল সাইদ প্রচুর অস্ত্র ক্রয় করেন। এটা একই সাথে রাজতন্ত্র ও নুরি সরকারের পতনকে আরও ত্বরান্বিত করে। সেনাবাহিনীর ভেতর থেকেই আঘাতটা আসে। সামরিক বাহিনীর কর্নেল আব্দুস সালাম আরিফ ও ব্রিগেডিয়ার করিম কাসিম ১৯৫৮ সালের ১৪ জুলাই একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে নুরি সরকারের পতন নিশ্চিত করেন। সেদিন ভোরেই অভ্যুত্থানকারীরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভবনগুলো দখলে নিয়ে নেয়। সকাল ৮টার দিকে রাজার বাসভবন ঘিরে ফেলে। বাদশাহ ফয়সাল রয়্যাল গার্ডকে কোনো প্রতিরোধ না দেওয়ার নির্দেশ দেন এবং আত্মসমর্পণ করেন। তরুণ রাজা তখনও নতুন প্রাসাদে ওঠেনি। বাড়ির সবাইকে প্রাসাদের আঙিনায় জড়ো করেন ক্যাপ্টেন আব্দুল সাত্তার সাবা আল ইবুসি। সবাই উঠানে পৌঁছলে তাদের বলা হলো প্রাসাদের প্রাচীরের দিকে ঘুরতে। কাসিমের নির্দেশ এলে একে একে গুলি করা হয় রাজপরিবারের সকল সদস্যকে। দ্বিতীয় ফয়সাল এবং তার পিতৃব্য আব্দুল ইলাহ সহ সবাই নিহত হন। শুধুমাত্র রাজকন্যা হিয়াম বেঁচে গিয়েছিলেন। পরের দিন ছদ্মবেশে পালানোর সময় প্রধানমন্ত্রী নুরি আল সাইদ ধরা পড়েন এবং নিহত হন। বিশৃঙ্খলা মোকাবেলায় ব্রিগেডিয়ার আহমদ সালিহ আল আবদির নেতৃত্বে সামরিক আইন জারি হয়। কয়েক ঘন্টার মধ্যে তারা আব্দুল করিম কাসিমকে নেতা করে একটি অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেছিলেন। ইরাককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। আব্দুল করিম কাসিম হন প্রধানমন্ত্রী। রাজতন্ত্রের পতনে ইরাকে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে থাকে। উত্থান হয় বাথ পার্টির, যাদের মূল মন্ত্র ছিল আরবদের এক করে সংযুক্ত আরব ভূমি সৃষ্টি করা। কলেজে পড়া অবস্থাতেই এই পার্টির সক্রিয় কর্মী হিসেবে যোগ দেন সাদ্দাম হোসেন। রাজতন্ত্র উৎখাতের ২ বছর পরেই সাদ্দাম প্রধানমন্ত্রী আব্দুল কাসিমকে হত্যার ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন।
কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হলে সাদ্দাম দেশ ছেড়ে পালান। 1963 সালে বাথ মিলিশিয়াদের হাতে প্রধানমন্ত্রী আবদেল কাসিম নিহত হলে ক্ষমতার কেন্দ্রে যাওয়ার পথ খুঁজতে থাকেন তিনি। তারই ধারাবাহিকতায় 1979 সালের দিকে ইরাকের শাসক বনে যান সাদ্দাম হোসেন। মুনিম রাব্বি, যমুনা নিউজ।